নমস্কার, আবার চলে এসেছি আমার বাংলা নিয়ে। আমি অয়ন, নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে প্রতিদিন যেভাবে ব্রেকলেস আমার বাংলায় জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ এবং রাজনীতির খবর এবং অবাক করা কিছু খবর আপনাদের সামনে নিয়ে আসি। আজকে যেমন প্রথমেই চলে যাব কালীঘাটে। আজকে কৌশলী বৈঠক ছিল মুর্শিদাবাদের নেতৃত্বকে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের আগে পশ্চিম মেদিনীপুর, তারপরে কালীঘাটে মুর্শিদাবাদে গোষ্ঠী কোন্দল এবং তার সঙ্গে অধীর চৌধুরী কি ফ্যাক্টর। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি আবিরের কাছে। আবির, দুপুরেই জিজ্ঞেস করেছিলাম যে অধীর চৌধুরী বরাবর যিনি তৃণমূলের সঙ্গে একেবারে আদায় কাঁচকলায় সম্পর্ক রেখে যান, সেই অধীর চৌধুরী কিভাবে উঠে এলেন আজকে এই বৈঠকে? দেখা যাচ্ছে যে 2019-এর লোকসভাতে দেখতে পাওয়া গিয়েছিল 3টি লোকসভা আসনের মধ্যে বহরমপুর কংগ্রেস জিতে গিয়েছিল, বাকি দুটি ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হয়। 2021-এর বিধানসভা নির্বাচনেই দেখতে পাওয়া যায় যে মুর্শিদাবাদ জেলার যে বিধানসভা আসনগুলো রয়েছে তার যদি পরিসংখ্যান বিশ্লেষণ করতে দেখা যায় তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস 3টি লোকসভা কেন্দ্রের জায়গাতেই তারা এগিয়ে রয়েছে, তার অ্যাডভান্টেজ রয়েছে। এটা ঠিক বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে জোট তৈরি হয়েছে সেই জোটের ক্ষেত্রে কংগ্রেসও রয়েছে, তৃণমূল কংগ্রেসও রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের বরাবরের জন্য যাদের বার্তা যেটা ছিল সেটা হচ্ছে যে আসন সমঝোতা নিয়ে কংগ্রেস যে নীতি প্রণয়ন বা যে দূরত্ব বজায় রাখার কাজ করছিল তাতে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। এবং তুমি জানো যে গত বছরের 5 রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা করার পর তৃণমূল সেটা সোচ্চার হয়ে বলেও ছিল। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস অঙ্কের ক্ষেত্রে বুঝিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে যে 2021-এ লড়াই করতে গিয়ে একদিকে বিজেপি, অন্যদিকে বাম কংগ্রেস আইএসএফ এর জোট তার বিরোধিতায় লড়াই করে এবং তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক ডেডলাইন মিস এবং অন্যদিকে দেখতে পাওয়া যাচ্ছে যে অধীর চৌধুরী কংগ্রেসের যিনি নেতা তিনি যেভাবে লাগাতার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে যাচ্ছেন তাতে নিয়ে তৃণমূল কংগ্রেস শিবিরের মধ্যে অধীরকে নিয়ে যে অনুযোগ বা যে আপত্তির বিষয়টা স্পষ্ট ছিল। সূত্রের খবর আজকে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকের ক্ষেত্রে এক বিধায়ক অধীর ফ্যাক্টরের প্রসঙ্গের কথা তোলেন এবং সেখানেই জানিয়ে দেওয়া হয় যে কেউ কোনো ফ্যাক্টর নয় এবং তৃণমূল কংগ্রেস যে একাই 3 আসনে লড়ার জন্য যে প্রস্তুতি শুরু করছে, রাজ্যের 42 আসনে লড়াই করার জন্য তাদের যে ক্ষমতা, তাদের হাতে যে ভোটে জেতার যে অঙ্ক বিধানসভা ভোটের ফলের ভিত্তিতে তা রয়েছে, সেই প্রসঙ্গের কথা এদিনকে উঠে এসেছে। সূত্রের খবর একই সঙ্গে যেটা উল্লেখ করা হয়েছে যে জোটের নীতির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অন্যতম বড় দল, কিন্তু বামেদের সঙ্গে বাম যে সমস্ত দলগুলো রয়েছে তাদেরকে যে ধরনের প্রাধান্য দেওয়ার কথা বারবার যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, তৃণমূলের ক্ষেত্রে কংগ্রেস যে নীতি তৈরি করতে দেখেছে বা যে ধরনের দূরত্ব বজায় রেখেছে তাকেও যে তৃণমূল কংগ্রেস খুব ভালো চোখে দেখছে না। এদিনের বৈঠকে 3 আসনে লড়াই করার যে প্রস্তুতির বার্তা তার মধ্যে স্পষ্টত বুঝিয়ে দেওয়া হয়েছে। ফলে অবশ্যই শুধু বহরমপুর বলে নয়, মুর্শিদাবাদের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে যে অধীর ফ্যাক্টর না, সেই দিনের বৈঠকে সেই বার্তা দিয়ে রাখা হয়। ফ্যাক্টর নন অধীর চৌধুরী, কিন্তু ফ্যাক্টর কি দলীয় কোন দল? কারণ দুপুরেই এই আবির ঘোষালকেই জিজ্ঞেস করেছিলাম আমাদের প্রতিনিধিকে, হুমায়ুন কবির বারবার বেসুরো কথা বলছিলেন। আজকে এই গোষ্ঠী কোন দল নিয়ে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত হচ্ছে যে হুমায়ুনকে দিনকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের করা মন্তব্য, বিতর্কিত মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে, সোশ্যাল মিডিয়াতে করা, তা নিয়ে বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। এমনকি একটা সময় দেখাও গিয়েছিল বিধায়কের সঙ্গে জেলা সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের যে দ্বন্দ্বের বিষয় তারও একটা প্রভাব পড়তে শুরু করে এবং পঞ্চায়েত নির্বাচনের সময় এমন কিছু মন্তব্য হুমায়ুন করেছিলেন যা নিয়ে বারবার ধরে দলের শীর্ষ নেতৃত্বকে বিভিন্ন ধরনের বার্তা পাঠাতে হয়েছিল। এক, হুমায়ুনকে যেমন সতর্ক করা হয়েছে, একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা ব্লকের নেতা রয়েছেন তারা যদি বিধায়ক বা জেলার নেতাদের সঙ্গে যদি গন্ডগোল করেন তা যে দল মেনে নেবে না, কাউকে যে রিয়াক্ট করা হবে না, স্পষ্ট হুঁশিয়ারি দিনের বৈঠক থেকে দিয়ে রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু আবির, যাকে বার্তা দেওয়া হলো, সংবাদ মাধ্যমে বেশি কথা বলতে বারণ করা হলো, তিনি তো বেরিয়েই সংবাদ মাধ্যমকে সামনে পেলেন এবং কি বললেন দেখুন। আমাদের একটাই এজেন্ডা, আগামী লোকসভা নির্বাচনে অল আউট আমরা গোটা 42টা সিটেই আমরা লড়ব। অধীর চৌধুরী বিজেপির দালালি করছে, তাকে সিট ছাড়বে কেন তৃণমূল কংগ্রেস? মুর্শিদাবাদ জেলায় 3টে সিট আছে এমপি, 2টো আমাদের জিতে আছি। একটা অধীর চৌধুরী মাত্র 80,000 ভোটে জিতেছিল, এখন আমরা সেই সিটে 21-এর ভোটে 4,27,000 ভোটে আমরা আগে আছি অধীর চৌধুরীর থেকে, আর 2,45,000 ভোটে বিজেপির থেকে আগে আছি। আমরা সেই সিট কেন ছাড়বো? আর এবার বর্ধমানে চলে যাব। ডিএলএড এর পরীক্ষায় তল্লাশির নামে অত্যাচার। কি অত্যাচার, কিরকম অত্যাচার,
একটু দেখুন ডিএলএড এর যারা পরীক্ষার্থী তারা কি বলছেন। আমাদেরকে সমস্ত কিছু খোলা করেছিল, সোয়েটার, প্যান্ট, সব কিছু। কারা করেছে এটা? ওই যারা চেকিং করছিল ওদের বক্তব্য ছিল যে আমরা চিরকুটগুলো নিয়ে সব ভরে রেখেছি। আমরা যখন বলছি যে এরকম ভাবে চেক করার কি কোনো মানে হয়, তখন বলছে আমাদের নাকি এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো আমাদের অন্যান্য বন্ধুরাও অন্য জায়গাতে পরীক্ষা দিতে গেছে সেন্টারে, আমরা সেখানে তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে তোমাদেরও কি এই একইভাবে চেকিং হয়েছে। তারা বলছে না, আমাদের শুধু মেটাল ডিটেক্টরে চেক করা হচ্ছে। উল্টো দিকে আমরা যখন বারান্দায় চলে যাওয়ার পর দেখছি যে ছেলেদেরকে কিভাবে চেক করা হচ্ছে, ছেলেদেরও দেখছি জাস্ট মেটাল ডিটেক্টরে চেক করা হচ্ছে। আমরা যে মাইন্ডে আমরা যে হ্যারাসমেন্ট আমাদের হয়ে গেছে, ওটার জন্য যে কত মেয়ের কত রকমের মাইন্ডে চাপ পড়েছে, যারা এক্সাম পর্যন্ত খারাপ হয়েছে, যার জন্য প্রত্যেকটা মেয়ের জিজ্ঞাসা করুন, সমস্ত মেয়েকে প্রেগনেন্ট মহিলা সবাইকে এমনিভাবে হ্যারাস করা হয়েছে। এ কি আমেরিকার এয়ারপোর্ট নাকি যে তল্লাশির নামে নগ্ন করবে করা হবে? কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কারা নির্দেশ, কে নির্দেশ দিয়েছে এই বিদ্যালয়কে, এই স্কুলকে? দেখো, এমন কোনো নির্দেশ নাই যে পরীক্ষার্থীদের নগ্ন করে তল্লাশি চালাতে হবে, এমন কোনো নির্দেশ কিন্তু কোথাও নেই। সেই কথাই বলছেন পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য যে ইলেকট্রনিক্স গ্যাজেট বা অন্য কিছু নিয়ে পরীক্ষার্থীরা প্রবেশ করছে কিনা তা দেখার জন্য নিম্নাঙ্গের পোশাক পর্যন্ত তাদের খুলতে বাধ্য করা হয়েছে। অয়নদা, এতটাই জঘন্য কাজ করা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, আমরা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে এমন কোনো নির্দেশ নাই। স্কুল কর্তৃপক্ষ, যে স্কুলে পরীক্ষা হচ্ছিল সেই স্কুল কর্তৃপক্ষ বলছে তাদের শিক্ষকরা গার্ড দিতে পারে, কিন্তু এই তল্লাশিতে যুক্ত ছিল রাজ্য প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মীরাই। এদের সঙ্গে তাদের কোনো এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? যারা তল্লাশি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? একদমই তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ব্যাপারটিকে খুবই লজ্জাজনক বলেছে। তারা ডিআইকে বিষয়টি তদন্ত করে দেখতে বলেছে এবং তারা জানিয়ে দিয়েছে যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা কেউ ছাড় পাবে না। একদম অবশ্যই। এই ঘটনা সমাজের লজ্জা। এই ধরনের ঘটনা ঘটতে পারে নাকি? প্রধান শিক্ষক কি বলছেন দেখুন। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের সঙ্গে কথা বলা আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুক্ত হবে। আমরা এরকম ধরনের আমাদিকে কোনো ছাত্রী এসে অভিযোগ করেনি, আর আশা করি এই জিনিসটা হয়। বর্ধমান শিক্ষা সংসদের জেলা সভাপতি তিনি কি বলছেন দেখুন। হ্যাঁ, আমরা তো আজকেই ঘন্টাখানেক আগে শুনলাম। শোনার পর আমরা ওখানে যারা পরীক্ষার দায়িত্বে আছেন হেডমাস্টার মশাই সহ তাদের বলেছিলাম যে বললাম যে আপনারা ওই কিছু ছাত্রী এবং গার্জেনদের সঙ্গে মিট করুন, এরকম ঘটনা ঘটে থাকলে কেউ চালা পাবে না, ব্যবস্থা নেওয়া হবে এবং এটা মর্যাদার ব্যাপার রয়েছে। এবং আপনার আমার ঘরের মধ্যেই মেয়েদের মতোই তালা, কাজেই কোনো রকম ভাবে ব্যাপারে কোনো রিয়াক্ট করা যাবে না। আমরা শিক্ষা দপ্তরকেও জানাবো এবং ডিআই সাহেবকেও আমি বলেছি যে উনিও যেন প্রাথমিক লেভেলে একটা এনকোয়ারি করেন। এরকম ভাবে আমরা অবাক করা আজব খবর দেখাই ব্রেকলেস আমার বাংলায়। জেলায় জেলায় যা ঘটে চলেছে দেখিয়েছিলাম দিনভর মালদায়। হ্যাঁ, বোনের হয়ে দাদা পরীক্ষা দিতে গেলেন, কি করে হয়? এ তো আজব ব্যাপার, নজিরবিহীন ঘটনায়। কি বলেছিলেন সেই দাদা দেখুন। মানিকচক কলেজ স্টুডেন্ট। কার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন? বোনের হয়ে। কি নাম বলে? পুষ্পা চৌধুরী। কোন কলেজে সিট করেছে? চাঁচল কলেজে। কেন করতে হলো এটা? কি করলে? মানে অসুস্থ কারণে আমি করেছি, তাই আমি করেছি। কি করেছো? মানে এক্সামটা দিয়েছি ওর হয়ে যাবে। অ্যাডমিট কার্ড জাল করেছো? মানে ছবি বসিয়েছিলাম। দুজনের টাইটেল আলাদা, তাই পুলিশেরও সন্দেহ হচ্ছিল, ওখানকার কর্তৃপক্ষের সন্দেহ হচ্ছিল, আমাদেরও সন্দেহ হচ্ছিল। তারপরে জানা গেল হবু বউয়ের হয়ে পরীক্ষা দিতে চলে গেছেন। অ্যাডমিট কার্ড হবু বউয়ের, আর এদিকে তিনি পরীক্ষা দিতে চলে গেলেন। বাপরে বাপ, কি দরদ! আর পড়লেন একেবারে শ্রীঘরে প্রায়। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি হলো ঘটনাটা আলটিমেটলি ফাইনালি? দেখো, বলতে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো ঘটনা। কেন?
আমরা দেখছিলাম যে চাচল কলেজে সিট পড়েছিল মানিকচক কলেজের, আর সেখানে এক ভুয়ো পরীক্ষার্থী প্রথমে ধরা পড়লো যে নিজেকে আসল পরীক্ষার্থী বলে দাবি করেছিল। পরে দেখা গেল যে আসল পরীক্ষার্থীর মহিলা, সে ছাত্রী, তার জায়গায় নিজের ছবি বসিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে এসেছিলেন। ধরা পড়লেন, প্রথমে অস্বীকার করছিলেন, পরে বিশ্ববিদ্যালয় কনফার্ম করার পরে কলেজ কর্তৃপক্ষ তাকে ধরে ফেললো। এরপর তিনি বললেন হ্যাঁ তিনি ভুয়ো পরীক্ষার্থী, কিন্তু বোনের হয়ে পরীক্ষা দিতে এসছেন, বোন অসুস্থ। কিন্তু পদবি যে মিলছে না, এখানে একটা সন্দেহ হচ্ছিল। পুলিশও সন্দেহের মধ্যে পড়ে, আর আমাদের ক্যামেরাতেও বোন বলে দাবি করেছিল পরীক্ষার্থীকে। এরপর আমরা খোঁজ করতে করতে পৌঁছে যাই এই ছাত্রীর বাবার কাছে। তারপরে যা পেলাম, জানা গেল যে এই যুবক যে ভুয়ো পরীক্ষার্থী, সে আসলে হবু স্বামী। 2 মাস আগে রেজিস্ট্রি করে এই ছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছে। ছাত্রী অসুস্থ, পরীক্ষা দিতে যেতে পারেননি, তাই হবু স্ত্রীর হয়ে তিনি পরীক্ষা কেন্দ্রে চলে গিয়েছিলেন নিজের ছবি লাগিয়ে, অ্যাডমিট জালিয়াতি করে। সেও এই পরীক্ষার্থী, এই যুবক, সেও কিন্তু কলেজ পড়ুয়া এমনটা জানা যাচ্ছে। আর এই ঘটনায় তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানিয়েছে চাচল থানার পুলিশ। পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনিও বিপদে পড়লেন, আর তারপরে ওই পড়ুয়া, ওই পরীক্ষার্থী, তাকে তারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তিনিও বিপদে পড়লেন। শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে, এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই। আর এবার দেখলাম হাইকোর্টের নয়া নির্দেশ, একদম ওএমআর আদালতের নজরদারিতে ওএমআর 2 চাকরি প্রাপক তারা তাদের ওএমআর যাচাই করতে পারবেন। শুধু তাই নয়, আজকে নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের পক্ষ থেকে যে গাজিয়াবাদ থেকে যে উদ্ধার হয়েছে হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে বিভিন্ন ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, যাতে প্রচুর তথ্য থাকার সম্ভাবনা, তা আদালতে পেশ করতে হবে। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন অনেক ক্ষেত্রেই ভুয়ো নিয়োগে হাতিয়ার হয়েছে ওএমআর শিট। অভিযোগ, ওএমআর শিট বিকৃত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এবার 2 বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওএমআর শিট দেখার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা। এই সংস্থার গাজিয়াবাদের অফিস থেকে ওএমআর সহ বিপুল নথি উদ্ধার করে সিবিআই। এবার সেই নথি সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, গাজিয়াবাদ থেকে উদ্ধার ইলেকট্রনিক ডিভাইস, হার্ড ডিস্ক, ওএমআর আদালতে পেশ করতে হবে। 24শে জানুয়ারি সমস্ত নথি পেশ করতে হবে। পরবর্তী শুনানির দিন ডিভাইস পেশ করার আগেলে পরে পেশ করতে হবে। ডিভাইস সম্ভব না হলে দিতে হবে নথির কপি। সিবিআইকে এই নির্দেশ দেওয়ার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকেও নথি পেশের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। কমিশনের সার্ভারে থাকা সমস্ত ইলেকট্রনিক নথি আদালতে পেশের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে ওই 2 বিতর্কিত চাকরি প্রাপককে আদালতের নজরদারিতে নিজেদের ওএমআর শিট যাচাইয়ের অনুমতিও দেয় ওই বেঞ্চ। নিউজ 18 বাংলা। রাস্তা ফের সারাই, কি আজব লাগছে না কথাটা শুনে? হ্যাঁ, বানারহাটে এরকমই হচ্ছে পূর্ত দপ্তরের রাস্তা, ঝকঝকে তকতকে রাস্তা, সেটাই আবার আর্থ মুভার দিয়ে খোঁড়া হচ্ছে। যদিও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছেন না না না, খারাপ রাস্তাই সারাই হচ্ছে। দেখি গোটাটা। গয়ের কাটা থেকে বানারহাট 12 কিলোমিটার রাস্তা, কয়েক বছরের পুরনো, এখনো ঝকঝকে। স্থানীয়দের দাবি খানাখন্দও নেই বললেই চলে। অথচ এই রাস্তারই 7.8 কিলোমিটার অংশের সংস্কারের কাজ শুরু হয়েছে। এতেই পূর্ত দপ্তরকে নিশানা করছেন অনেকে। ঝকঝকে সেই রাস্তা কয়েক বছর আগেই তৈরি হয়েছিল, ছিল না কোনো গর্ত, নেই কোনো খারাপ অবস্থা। তথাপি কোটি কোটি টাকা খরচ করে সরকারি টাকার অপচয় এবং তছরূপের অভিযোগ উঠেছে। এখন যেগুলো খারাপ রাস্তা আশা করি ওগুলাই আগে করা উচিত ছিল, বাট আপাতত তো কিছুই দেখছি না। এখন এখান থেকে রাথোয়া রোডটা আগে বানানো উচিত ছিল, আগে সবার প্রথমে ওটাই বানানো উচিত ছিল। আরও অনেক পকেট রোড আছে যেগুলো বানানো উচিত ছিল। স্থানীয়দের দাবি, আশপাশের অনেক রাস্তাই খারাপ, সেদিকে নজর নেই প্রশাসনের। সেই রাস্তাগুলোর সংস্কার না করেই ভালো রাস্তা খুঁড়ে নতুন করে তৈরি করা হচ্ছে।
অবশ্যই অর্থের অপচয়। যেটা রাস্তা ভালো ছিল ওই ভালো রাস্তাকে ভাঙার কোনো মানে নেই। সরকারি টাকা তো নষ্ট হচ্ছে, ভালো রাস্তাকে খারাপ করে রাস্তাকে নষ্ট করাই হচ্ছে। যেটা খারাপ সেটাকেই ভালো করা উচিত। এতেই অনেকের প্রশ্ন, এভাবে ভালো রাস্তার খোঁড়াখুঁড়ি হচ্ছে কেন? তাহলে কি পকেট ভর্তেই ভালো রাস্তার নতুন করে সারাই? বিয়াল অবস্থায় ছিল না, সবগুলোর উপরই বিপিএল তৈরি হচ্ছে। যখন যেটা স্যাংশন হচ্ছে সেটা করা যাচ্ছে। একসঙ্গে সবগুলো তো স্যাংশন হয় না, সবগুলো তো পাঠানো হয়েছে একসঙ্গে, সবগুলো তো পাঠানো হয়েছে, ওটা স্যাংশন হয়েছে। এইবার দুটো দিয়েছে, সামনের দুটো দেবে। সরকার যে জায়গাটা রাস্তাটা এবং ডিপার্টমেন্ট যে রাস্তাটাকে মনে করছে তৈরি করতে হবে, তারা সেটাতেই হাত দিয়েছে। যেমন আজকেও আপনারা যে রাস্তাটার ব্যাপারে জিজ্ঞেস করছেন, সেই রাস্তার সাথে সাথে নাথুয়ার রাস্তার কথা বলা হয়েছে। নিশ্চয়ই সেটাও দেখবে, আমার দৃঢ় বিশ্বাস। কি দরকার ছিল এই রাস্তা নতুন করে ভেঙে নিয়ে তৈরি করা, যেখানে এই এলাকার বিভিন্ন রাস্তা খারাপ রয়েছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। জলপাইগুড়ি বানাহাট থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নেই, বিরতি নেই, মানে আমার বাংলায় নয়, পুকুর ভরাটে। হ্যাঁ, আমার বাংলা তো ব্রেকলেস, পুকুর ভরাটও ব্রেকলেস একেবারে। আজকে দেখুন খড়দায় সুন্দরভাবে পুকুর ভরাট হচ্ছে। পুরসভার 2 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আছেন, পুরপ্রধান আছেন, কেউ দেখেন না, কেউ জানেন না। অন্যদিকে আরও একটি জায়গায় দেখাবো, মালদায় একেবারে পুকুর ভরাট, নিজের পুকুর ভরাট করছেন। চারিদিকে পুকুর ভরাট, আমরা পুকুর চুরি দেখাচ্ছি, কিন্তু আইন আছে এটা জানেনই না, বেনিয়ম এটা জানেনই না পুকুর মালিক। তিনি আবার বিরাট বড়লোক ইমারতের সামগ্রী ব্যবসায়ী। দেখুন, 3 বিঘারও বেশি এলাকার পুকুর, সেটাই ভরাট হচ্ছে। কয়েকশো গাড়ি মাটি এনে জমা করা হচ্ছে পুকুরের পাশে। এ ছবি মালদার গাজলের। এখানকার নন্দনগ্রামে পুকুর ভরাট হচ্ছে। স্থানীয়দের দাবি, গত বছর থেকেই ধীরে ধীরে এই পুকুর ভরাটের কাজ চলছে, আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে। মোটামুটি 6 মাস আগে থেকে অল্প অল্প করে ভরছে দেখছি। আচ্ছা, তো এখানে কি ছিল আগে? একটা পুকুর ছিল। এখানকার লোকজন কি জল ব্যবহার করতো? জল সেরকম ব্যবহার করে না, মাছ চাষ করতো আর কি। আচ্ছা, ওনারা নিজেদের জন্য কেটেছিলেন পুকুরটা, মানে মাটি ফেলেছিল দোকানে। আচ্ছা, এখন পুকুর ভরবে কিনা দোকানের জন্য ফেলছে আমরা তো জানি না। পুকুর মালিকের আজব যুক্তি, জলাশয় ভরাট যে বেআইনি সেটা তিনি জানতেনই না। গত 6 মাসে এই পুকুরে 500 গাড়ি মাটি ফেলেছেন। মাটি তো গত বছর 200 গাড়ি ফেলছি, এবার 300 গাড়ি ফেলছি। এটা পুকুর ভরাট করা তো অপরাধ। জমি ছিল, ওই জন্য জানানো হয় না কাউকে, আর আমি অত নিয়ম কানুন জানিও না। আচ্ছা, ওই জন্য জলাশয় ভরাট তো করা যায় না। জলাশয় ভরাট কোনো পারমিশন ছাড়া জলাশয় ভরাট হলে তার এগেইনস্টে পেনাল অ্যাকশন নেওয়া, সেরকম নেওয়া। ওনারা বলছেন ওটা ওনাদেরই জায়গা ছিল, ওরা জায়গা থাকতেই পারে, কিন্তু জলাশয় তো ভরাট করা যাবে। উত্তর 24 পরগনার খড়দাতেও চলছে পুকুর ভরাট। পুকুরের পাড়ে অল্প অল্প করে মাটি ফেলা শুরু হয়েছে। খড়দা বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ডাঙ্গা ডিংলায় পুকুর ভরাট হচ্ছে। 5 কাঠা এলাকার পুকুর ভরাট হচ্ছে সুকৌশলে, ধীরে ধীরে। পুকুর ভরাট রুখতে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন পুরপ্রধান। অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি যে এরকম একটা ভরাটের খবর আমরা পেয়েছি। আমি আমাদের যারা সরকারি আধিকারিক আছেন বা আমাদের অফিসিয়াল যারা আছেন, তারা ইন্সপেকশনে যাবে এবং যদি কোনো রকম ভরাট হয়ে থাকে সেটা আমরা খুঁড়ে তুলে দেব। শিবক দেব শর্মা এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। আর আমরা প্রতিদিন প্রায় দেখাই জঙ্গলবাসীর সমস্যা। ঝাড়গ্রাম শহরের মধ্যে, ডুয়ার্সে শহরের মধ্যে বন্যপ্রাণের হামলা। এবার বন্যপ্রাণের হামলা রুখতে লোকালয়ে প্রযুক্তির সাহায্য নিতে হচ্ছে বন দফতরকে, এবং তাদের অত্যাধুনিক যন্ত্র নাকি অনেকটাই ভরসা দিচ্ছে, আমাদেরও ভরসা দিচ্ছে। ওই ঝাড়গ্রাম ডুয়ার্সের বাঁকুড়ার মানুষকেও নিশ্চয়ই ভরসা দেবে এই তথ্য প্রযুক্তি। দেখুন, জলপাইগুড়ির বিন্নাগুড়ি, ডুয়ার্সের জঙ্গল আর চা বাগান, মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে যায় জন্তুরা, কখনো হাতি, কখনো চিতাবাঘ।
গ্রামে বন্যপ্রাণীর তাণ্ডব, আতঙ্ক। এর মোকাবিলায় নয়া উদ্যোগ বন দফতরের। জঙ্গলে নজরদারিতে বিন্নাগুড়ির বনকর্মীদের দেওয়া হলো একগুচ্ছ অত্যাধুনিক যন্ত্র, থার্মাল ইমেজ ক্যামেরা, ড্রোন, আধুনিক ট্র্যাঙ্কুলাইজার গানের মতো নানা যন্ত্র। পরিবেশ প্রেমী হিসাবে খুব ভালো খবর এটা। আমরা সাধুবাদ জানাইছি ফরেস্ট ডিপার্টমেন্টকে, কারণ বিন্নাগুড়ি এমন একটা এরিয়া আছে যেখানে সবসময় বন্যপ্রাণীর আনাগোনা থাকে। বন্যপ্রাণীকে টেম্পলেস করা যাবে, বন্যপ্রাণী সুরক্ষিত থাকবে এবং মানুষও সুরক্ষিত থাকবে। ঘন জঙ্গলে নজরদারি কতটা কঠিন তা বেশ ভালো জানেন বনকর্মীরা। অনেক সময় ঘুম পাড়ানি গুলি ছুটতে চিতাবাঘ কিংবা হাতির কাছাকাছি যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে নতুন যন্ত্রে সেই ঝুঁকি নেই। বন দফতরের দাবি, নতুন বন্দুকে 180 মিটার দূর থেকে ঘুম পাড়ানি গুলি ছোড়া যাবে। এছাড়া জঙ্গলে জন্তুদের অবস্থানও খুব সহজেই বোঝা যাবে। কয়েকদিন ধরে আধুনিক যন্ত্রের ব্যবহারও শুরু করেছে বন দফতরের বিন্নাগুড়ি রেঞ্জের কর্মীরা। এক তো উনি থার্মাল স্ক্যানার প্রোভাইড করেছেন, রেঞ্জ ফাইন্ডার, একটা অত্যাধুনিক ট্রাঙ্কুলাইজিং গান, একটি ড্রোন, ওয়াকিটকি, কটা বন্যপ্রাণী আছে আদৌ আছে কিনে সেটার জন্য ড্রোন উড়িয়ে আমরা জায়গাটাতে পৌঁছাতে পারবো। এটা একটা থার্মাল স্ক্যানার, এটা কোনো বডি, আমাদের হিউম্যান বডি বা কোনো বন্য জন্তু জানোয়ারের ওয়ার্ম ব্লাডের ওয়ার্মটাকে ডিটেক্ট করতে পারে। গ্রামে হাতির তাণ্ডব, চা বাগানে চিতাবাঘের হামলা, বিন্নাগুড়ির খুব চেনা ছবি। বিভিন্ন সময় চিতাবাঘের হামলায় গ্রামবাসীরা জখম হয়েছেন, মৃত্যু পর্যন্ত হয়েছে। পাল্টা গ্রামবাসীদের প্রতিরোধের জেরেই বন্যপ্রাণীরও মৃত্যু হয়েছে। নতুন যন্ত্রে এই জটিলতা কাটবে বলেই আশাবাদী বন দফতর। বিন্নাগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ইচ্ছা শক্তিতে কি না করা যায়। হ্যাঁ, সায়নী দেখিয়ে দিচ্ছে, ইংলিশ চ্যানেল পার করেছে, এবার লক্ষ্য আইরিশ চ্যানেল। আর তার জন্য ভাগীরথীতে কনকনে ঠান্ডা, তার মধ্যে প্র্যাকটিস চলছে। তাপমাত্রা 10 ডিগ্রিরও নিচে। দেখুন, শীতের সকাল, কনকনে ঠান্ডা, কুয়াশা, এর মধ্যেই নদীতে ঝাঁপ। টানা 3-4 ঘন্টা সাঁতার ভাগীরথীর কনকনে ঠান্ডা জলে। বাঘের শীত হয়তো বাঘের গায়ে লাগছে, কিন্তু কালনা সায়নী দাসের গায়ে যেন ঠান্ডা লাগছে না। কারণ 26 বছরের এই তরুণীর লক্ষ্য কুক স্ট্রেট, আইরিশ চ্যানেল সাঁতরে পার করা। সেসবই হবে মার্চের পরে, গরমকালে। তাতে কি, নিউজিল্যান্ড কিংবা আয়ারল্যান্ডে তো তখন ভয়ঙ্কর ঠান্ডা। তাই ভাগীরথীর কনকনে ঠান্ডা জলেই চলছে প্র্যাকটিস। আর আমরা যে চ্যানেলে যাই সেখানকার টেম্পারেচারের মধ্যে বিস্তর ফারাক থাকে। সেই ফারাকটা কখনো কখনো 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। বিশেষত আমি যে নর্থ চ্যানেল যাচ্ছি, যেটা সপ্তসিন্ধুর মধ্যে সবথেকে শীতলতম, সেই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এখনকার যেটুকু ঠান্ডা আমি পাচ্ছি সেটাকে কাজে লাগাচ্ছি। পক্ষে বিপক্ষে সব সমুদ্রের ক্ষেত্রেই হয়, পাশাপাশি ঠান্ডাটা একটা ব্যাপার আছে। এবং নিউজিল্যান্ডে সাধারণত যখন আমরা যাব 10 থেকে 15 মধ্যেই ওঠানামা করবে, কারণ ঠান্ডাটা একটা ফ্যাক্টর। এখন যেটা ও প্র্যাকটিস করছে 8, 9, 10-এর মধ্যে ঘোরাফেরা করছে, এটা ওর উপযোগী একটা ওয়েদার ও পেয়েছে। এর আগে ইংলিশ চ্যানেল, আমেরিকার ক্যাটলিনা এবং মালোকাই চ্যানেল জয় করেছেন সায়নী। এবার সামনে নিউজিল্যান্ডের কুক স্ট্রেট, তারপরে আয়ারল্যান্ডের আইরিশ চ্যানেল। কনকনে ঠান্ডার মধ্যে সমুদ্রে সাঁতার, তার সঙ্গে প্রবল স্রোতের সঙ্গে লড়াই। শুধু জলে সাঁতার কাটলেই হবে না, শরীরও ফিট রাখতে হবে। তাই জোর কদমে চলছে প্রস্তুতি। ওর তো একটা লক্ষ্য আছে, সপ্তসিন্ধু জয় করবে। তো যতদিন না সেটা হচ্ছে, সেটা আমরা চেষ্টা করে যাব। সুইমিংটা ভালো করে প্র্যাকটিস করুক এবং একটা একটা করে চ্যানেলও জয় করে আসুক। কালনা থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। আর বিভিন্ন জায়গায় যাচ্ছেন তো, শীতকালে পিকনিক তো আছেই, তার সঙ্গে বিভিন্ন ফেস্টিভ্যালে নিশ্চয়ই যাচ্ছেন। এবার দেখাবো একটু ভার্চুয়ালি যান না, দীঘার মোহনায় সি ফুড ফেস্টিভ্যাল। একদম কথা বলবো প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই সি ফুড ফেস্টিভ্যালে মেনুতে কি থাকছে? দেখো একেবারে দীঘার যে সি ফুড ফেস্টিভ্যাল, যেখানে রসিক পর্যটক, যেখানে ভোজন রসিক পর্যটকেরা তারা কিন্তু এসে এখানে কিন্তু দীঘা মোহনায়, যেখানে দীঘা ফিশ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেখানে দীঘা বঙ্গ উৎসব উপলক্ষে এখানে এই সি ফুড ফেস্টিভ্যাল তারা
আয়োজন করেছে, যেখানে সমুদ্রের যে মৎস্য, যেখানে যে বিভিন্ন রকমের 100 ধরনের, প্রায় 100 নয় প্রায় 1000 ধরনের ভ্যারাইটি মৎস্য এখানে তারা প্রদর্শনী করেছে, যেখানে শিক্ষামূলক এবং যারা সমুদ্রে এসে বিভিন্ন রকমের মৎস্য, যারা জানেন না যে সমুদ্রে কি কি মৎস্য রয়েছে, সেই সমস্ত মৎস্য কিন্তু প্রদর্শনী আকারে তুলে ধরেছে। সেক্ষেত্রে মৎস্যের পাশাপাশি এবং কোনো ভোজন রসিক পর্যটক এসে যদি এই মৎস্য খাওয়ার জন্য তারা আবেদন করে, এখানে সঙ্গে সঙ্গে রান্নারও ব্যবস্থা আছে, তবে পয়সা দিয়ে কিনে খেতে হবে। সব মিলে কিন্তু আর পয়সা দিয়ে আমার তো দেখেই মানে জিভ থেকে জল বেরোচ্ছে একেবারে গল গল করে পঙ্কজ, একেবারে চকচকে ইলিশ, চিংড়ি আর স্ন্যাক্সগুলো তো ফাটাফাটি। এবার ঠিক অন্য জিনিস দেখাবো, একেবারে সস্তার জিনিস, মুড়ি। যে কোনো সময় কেউ না কেউ মুড়ি খেলে মনে হয় একটু খাই। মুড়ি মেলা, দ্বারকেশ্বর নদে চরে মুড়ি মেলা দেখুন, শত শত বছর ধরে এই মুড়ি মেলা একটা ঐতিহ্য। দেখছেন সেই ছবি, বিভিন্নভাবে মুড়ি, সিঙ্গারা দিয়ে, চপ দিয়ে, একেবারে মুড়ি তরকারি দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে। দুটো ফাঁকা বাইট করে নাও। এই তো সব নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে, চপ, বেগুনি, সিঙ্গাড়া, জিলিপি, লবঙ্গ লতিকা, বাদাম, চানাচুর, নারকেল, মটরশুঁটি, পেঁয়াজ, শসা সবই, তবে মেখে খাওয়া হবে। বাড়ির সবাই আত্মীয় পরিস্বজন মিলে আমরা এখানে আসি, নদীর চরে বসে মুড়ি খাই। এই দিনটার জন্যই মানুষ 1 বছর অপেক্ষা করে থাকে। আরো মানুষের জমায়েত হবে এখানে নদীর চরে মুড়ি খাওয়ার জন্য। প্রতি বছরের ন্যায় বছরও আমরাও এসেছি। আমরা সাজিয়ে খাচ্ছি, খাবো, এনজয় করবো, ঠাকুর মেলা দেখবো, কেনাকাটা করবো। এখানে খিচুড়ি প্রসাদ হয়, সেই খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি যাবো। খবর